জনাব, এই ছেলেটা চোর। এ মোবাইল ফোন চুরি করেছে। স্যার, ওই টাকলা লোকটা মিথ্যে বলছে। শীতের সকাল তখনও পুরোপুরি জেগে ওঠেনি। কুয়াশা শহরটাকে এমনভাবে জড়িয়ে রেখেছিল যেন কোনো পুরনো কম্বল, যার জায়গায় জায়গায় ছিদ্র হয়ে গেছে। সূর্যের আলো ছিল দুর্বল, কিন্তু রাস্তা জেগে উঠেছিল। সবজি বাজার থেকে আসা গাড়ির কড়কড় শব্দ, বাসস্ট্যান্ডে চা ফুটে ওঠার সিটি, আর ফুটপাতে হেঁটে যাওয়া মানুষের জুতোর খটখট আওয়াজ। এই সব কোলাহলের মাঝেই ছিল এক রোগা পাতলা ছেলে। তার নাম কেউ জানত না, মানুষ তাকে শুধু কাবাড়িওয়ালা ছেলে বলেই চিনত। বয়স হবে প্রায় 15, কিন্তু শরীর ছিল বয়সের চেয়েও বেশি ক্লান্ত। গায়ে ছেঁড়া পুরনো সোয়েটার, যার কোনোই ঘষে ক্ষয়ে গেছে। নিচে একটি প্যান্ট, যা হয়তো আগে অন্য কারো ছিল। পায়ে ভিন্ন রঙের চপ্পল, কাঁধে বস্তা ঝুলিয়ে এসে প্রতিদিনের মতো আবর্জনা কুড়োচ্ছিল। ভাঙা বোতল, মরিচা ধরা লোহা, প্লাস্টিকের থলে, যা পেত তাই ছিল তার রোজগার। তার চোখ ছিল তীক্ষ্ণ, প্রয়োজন তাকে খুব তাড়াতাড়ি বড় করে দিয়েছিল। কোন মোড়ে বেশি খাবার পাওয়া যাবে, কোথায় পুলিশ বকাঝকা করবে, আর কোন দোকানদার একদিন পুরনো রুটি দিয়ে দেবে, সব তার মুখস্থ ছিল। আজ সে একটু তাড়াতাড়ি বেরিয়েছিল। মা 2 দিন ধরে অসুস্থ, ঝুপড়িতে শুয়ে কাশছিলেন। ডাক্তার শব্দ শুনলেই তার হাসি পেত। টাকা থাকলেই তো ডাক্তার আসবে, তাই আজ বস্তা বেশি ভরতেই হবে। সে রাস্তা পার হচ্ছিল, এমন সময় পিছন থেকে কড়া গলায় আওয়াজ এলো, এই ছেলে, দাঁড়াও। সে ফিরে তাকালো। খাকি পোশাক, পুলিশ ইন্সপেক্টর, মোটা শরীর, টান টান গোফ, চোখে সন্দেহ আর বিরক্তি দুটোই। ছেলেটার বুক ধক করে উঠল। সে কিছুই করেনি, তবুও তার পা নিজে থেকেই ধীরে হয়ে গেল। বস্তায় কি আছে? ইন্সপেক্টর জিজ্ঞেস করল। কাবার সাহেব, সে আসতে বলল। ইন্সপেক্টর ঝটকা মেরে বস্তা ছিনিয়ে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগল। প্লাস্টিক, লোহা, কাগজ কিছুই পেল না। ঠিক তখন পাশের দোকান থেকে আওয়াজ এলো, সাহেব, আমার মোবাইলটা এখানেই রাখা ছিল। ইন্সপেক্টরের চোখ চকচক করে উঠল। সে না ভেবেই ছেলেটার দিকে তাকালো। মোবাইল চুরি করেছ? গলায় বার উঁচু। না সাহেব, আমি কিছু করিনি। ছেলেটা ঘাবড়ে গেল। তার গলা কাঁপছিল, চোখে ছিল ভয়, রাগ নয়। প্রশ্ন করার নয়, সহ্য করার অভ্যাস ছিল তার। থানার কাগজ ভরা হলো, চুরির মামলা, মিথ্যে, কিন্তু কাগজে সত্যি। ছেলেটার নাম জিজ্ঞেস করা হলো। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, অমন। শুধু এটুকুই লেখা হলো। সন্ধ্যা হতে না হতেই তাকে হাজত থেকে বের করে কোর্টে নিয়ে যাওয়া হলো। পরের দিন শুনানি। অমন জানত না কোর্ট কি জিনিস, শুধু জানত পুলিশ যেখানে নিয়ে যায় সেখানে মাথা নিচু করে হাঁটতে হয়। কোর্টের বিল্ডিং তার কাছে অন্য এক জগতের মতো। উঁচু ছাদ, কালো কোট, ফাইলের স্তূপ। তাকে কাঠগড়ার পাশে দাঁড়ানো হলো। সে মাটির দিকে তাকিয়েছিল, খালি পায়ের নিচে ঠান্ডা মেঝে অনুভব করছিল। সে জানত না কয়েক মিনিটের মধ্যেই তার জীবনের সবচেয়ে বড় সত্য তার সামনে এসে দাঁড়াবে। কোর্টরুমে পুঞ্জন, পেশকারের আওয়াজ, চেয়ারের ঘর্ষণ, আর আইনজীবীদের কালো কোটের মৃদু ফড়ফড়ানি। অমনের কাছে সবই যেন এক শোরগোল ভরা স্বপ্ন। তার হাত খালি, কিন্তু কাঁধে ভয়ের ভার। সে ধীরে মাথা তুলল। সামনে উঁচু মঞ্চে বিচারকের আসন, এখনো খালি। অমন প্রথমবার অনুভব করল জায়গাটা যেন মন্দিরের মতো। পার্থক্য শুধু একটাই, এখানে ভগবান নয়, রায় বসে। পুলিশ ইন্সপেক্টর প্রথম সারিতে দাঁড়িয়ে, বুক চিতিয়ে, মুখে আত্মবিশ্বাস, যেন সে নিশ্চিত যা করেছে ঠিকই করেছে। তার কাছে এটা ছোট্ট একটা কেস, এক গরিব ছেলে, এক চুরির অভিযোগ, আর এক ফাইল, সন্ধ্যার মধ্যে মিটে যাবে। সরকারি কৌঁসুলি ফাইল উল্টাচ্ছিল। অমনকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। চোখে প্রশ্ন নেই, শুধু আনুষ্ঠানিকতা। কেস নাম্বার 214। পেশকারের গলা ভেসে উঠল। সবাই দাঁড়ালো, বিচারক এলেন। অমন ভিড়ের দিকে তাকায়নি, কিন্তু বিচারক বসতেই চেয়ারের হালকা শব্দে তার বুক দ্রুত কাঁপতে লাগল। পরিবেশে কিছু ছিল যা তাকে অস্বস্তি দিচ্ছিল। অভিযুক্তকে সামনে আনা হোক, বিচারকের কণ্ঠ। অমনকে 2 পা এগিয়ে দেওয়া হলো। এখন সে সরাসরি বিচারকের সামনে। বিচারকের দৃষ্টি প্রথমবার তার ওপর পড়ল। কঠোর নয়, উদাসীনও নয়, শুধু গভীর, যেন কোনো বইয়ের প্রথম পাতা খুলে পড়া হচ্ছে। কয়েক সেকেন্ড নীরবতা। অমনের মনে হলো সময় থেমে গেছে। নাম? অমন। বয়স? 15 হয়তো। কণ্ঠে দ্বিধা। বিচারকের ভ্রু সামান্য কুঁচকে গেল। হয়তো শব্দটাই যেন তাকে থামালো। পড়াশোনা করো? মাথা নেড়ে। না সাহেব। কি করো? কাবার কুড়োই। কোর্টরুমে মৃদু গুঞ্জন। বিচারক ফাইল খুলে ইন্সপেক্টরের দিকে তাকালেন। অভিযোগ? ইন্সপেক্টর বলল, মাই লর্ড, অভিযুক্ত বাজারে এক দোকানদারের মোবাইল চুরি করেছে। ঘটনাস্থলেই ধরা পড়েছে।
বিচারক আবার অমনের দিকে তাকালেন। তুমি মোবাইল চুরি করেছ? অমনের চোখ ভিজে উঠল। না। এবার কণ্ঠে ভয়ের সঙ্গে দৃঢ়তাও ছিল। তোমার কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে? ইন্সপেক্টর এক মুহূর্ত থামল। না, তবে পরিস্থিতিগত প্রমাণ। পরিস্থিতিগত প্রমাণ নাকি অনুমান? কোর্টরুম নিস্তব্ধ। বিচারক ফাইল বন্ধ করলেন, চেয়ারে হেলান দিয়ে আবার অমনকে দেখলেন। এবার দৃষ্টিতে শুধু আইন নয়, ব্যক্তিগত কিছু ছিল, যা অমন বুঝতে পারছিল না। বিচারক ধীরে জিজ্ঞেস করলেন, তোমার বাবা কি করতেন? অমনের গলা ধরে এলো। জানি না সাহেব, মা বলে অনেক আগে চলে গেছেন। শুনেই বিচারকের মুখ এক মুহূর্তে শক্ত হয়ে গেল, আঙুল চেয়ারের হাতলে শক্ত হল, যেন পুরনো কোনো ক্ষত ছুঁয়ে গেছে। তিনি গভীর শ্বাস নিলেন। ইন্সপেক্টর, আপনি কি শপথ নিয়ে বলতে পারেন এই ছেলে দোষী? ইন্সপেক্টর প্রথমবার অস্বস্তিতে পড়ল। কোর্টরুম পরিবর্তন টের পেল। অমন জানত না কেন, কিন্তু তার মনে হচ্ছিল এই শুনানি অন্যগুলোর মতো নয়। এখন আর সেই আনুষ্ঠানিক শোরগোল নেই, যেন অদৃশ্য হাত সব শব্দ চেপে ধরেছে। বিচারক সোজা হয়ে বসে আছেন, কিন্তু তার চোখ ফাইলে নয়, অমনের দিকে। বিচারকের মতো নয়, একজন মানুষের মতো, যেন পুরনো কোনো প্রশ্ন আবার ছুঁয়ে দেখছেন। ইন্সপেক্টর, তিনি আবার বললেন, উদ্ধার নেই, সিসিটিভি ফুটেজ নেই, অভিযোগকারী নিজেও উপস্থিত নয়, তাহলে এফআইআর কোন ভিত্তিতে? ইন্সপেক্টর গলা পরিষ্কার করল। মাই লর্ড, ছেলে সন্দেহজনক অবস্থায় ছিল, কাবার কুড়োচ্ছিল, দোকানের কাছে উপস্থিত ছিল। সন্দেহজনক অবস্থায়? বিচারক শব্দগুলো পুনরাবৃত্তি করলেন। দারিদ্র্য কি এখন অপরাধের লক্ষণ হয়ে গেছে? কোর্টরুমে কয়েকজন মাথা নিচু করল। বিচারক অমনের দিকে তাকালেন। তোমার মা কোথায়? ঝুপড়িতে? অসুস্থ? আর কেউ? না। বিচারক এক মুহূর্ত চোখ বন্ধ করলেন। ছোট মুহূর্ত, কিন্তু তাতে অনেক কিছু লুকানো ছিল। চোখ খুলতেই তার কণ্ঠ বদলে গেছে। শক্তি কম ছিল, কিন্তু কথার ভার ছিল বেশি। ইন্সপেক্টর, তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আপনি জানেন নাবালকের সঙ্গে যুক্ত মামলা বিশেষ সতর্কতা দাবি করে? ইন্সপেক্টর মাথা নাড়ল। জি মাই লর্ড। তাহলে আপনি শিশু কল্যাণ কমিটিকে খবর দিলেন না কেন? প্রশ্নটা সরাসরি ছিল। ইন্সপেক্টরের মুখের রং বদলে গেল। মাই লর্ড, মামলা ছোট ছিল। বিচারকের দৃষ্টি অটল রইল। ছোট আপনার কাছে, কিন্তু এই শিশুর জন্য এটাই তার পুরো জীবন হতে পারে। এই প্রথম অমন শুনল কোনো বড় মানুষ তার হয়ে কথা বলছে। তার চোখ অজান্তেই ভিজে উঠল, কিন্তু সে অশ্রু মুছে ফেলল। সে জানত কাঁদলে পেট ভরে না। বিচারক পেশকারের দিকে তাকালেন। এই শিশুর বয়স নিশ্চিত করা হয়েছে? না মাই লর্ড। বিচারকের আঙুল টেবিলে হালকা চাপ দিল। অর্থাৎ প্রাথমিক তদন্ত ছাড়াই এক নাবালকের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। কোর্টরুমে বসে থাকা কয়েকজন আইনজীবী একে অপরের দিকে তাকালেন। বিষয়টি আর সাধারণ রইল না। বিচারক অমনের দিকে ফিরলেন। তোমাকে আদালতে আনার আগে কি তোমার অধিকার সম্পর্কে জানানো হয়েছিল? অমন মাথা নাড়ল। না। তোমাকে কি ভয় দেখানো হয়েছে? অমন চুপ রইল, তারপর খুব আস্তে বলল, একটু। এই একটু শব্দটাই বিচারকের বুকে কোথাও ধাক্কা দিল। তিনি হঠাৎ ফাইল বন্ধ করলেন। ইন্সপেক্টর, আপনি বাইরে অপেক্ষা করুন। ইন্সপেক্টর চমকে উঠল। মাই লর্ড, আমি বলেছি বাইরে। কোনো আপত্তি আর রইল না। সে বেরিয়ে গেল, আর তার মুখে আর আগের আত্মবিশ্বাস ছিল না। কোর্টরুমে নীরবতা নেমে এলো। বিচারক অমনের দিকে তাকালেন। তার চোখে এখন কেবল বিচারকের কঠোরতা ছিল না। তোমার পুরো নাম কি? অমন কুমার। বিচারকের মুখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, যেন ভুলে যাওয়া কোনো দরজায় হঠাৎ কড়া নাড়া পড়েছে। তোমার মায়ের নাম? সীমা। নামটা শুনতেই বিচারকের শ্বাস আটকে গেল। বাইরে কেউ কিছু বুঝল না, কিন্তু তার ভেতরে যেন একটি দেওয়াল ফেটে গেল। তিনি খুব আস্তে, প্রায় ফিসফিস করে বললেন, সীমা। আর সেই মুহূর্তে এই মামলা, এই শিশু, এই আদালত, সবকিছুর অর্থ বদলে গেল। তবু তিনি নিজেকে সামলে নিলেন। আদালত আবেগের জায়গা নয়, এই কথাই তিনি অন্যদের বহুবার বলেছেন। আজ নিজেকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন। গভীর শ্বাস নিয়ে বললেন, অমন, তোমার মা সীমা কোথাকার বাসিন্দা? অমন প্রথমবার বিচারকের দিকে ভালো করে তাকালো। কালো কোটের নিচে সাদা শার্ট, গলায় ব্যান্ড, বয়স প্রায় 50। মুখ চিনা নয়, তবু কোথাও যেন কিছু কেঁপে উঠল। কানপুর। বিচারকের আঙুল থেমে গেল। পুরো নাম? সীমা শর্মা। এবার বিচারক দৃষ্টি সরিয়ে সামনে দেওয়ালের দিকে তাকিয়ে রইলেন, যেন সেখানে এমন কোনো ছবি টাঙানো আছে যা কেবল তিনি দেখতে পাচ্ছেন। কোর্টরুমে উপস্থিত মানুষ বুঝতে পারছিল না নীরবতা এত দীর্ঘ কেন। কিছুক্ষণ পর বিচারক পেশকারকে বললেন, এই শিশুর মাকে অবিলম্বে নোটিশ পাঠানো হোক। আজই মাই লর্ড। অমন হঠাৎ বলে উঠল, তিনি অসুস্থ, আসতে পারবেন না। বিচারক সঙ্গে সঙ্গে তার দিকে তাকানেন। তাহলে অ্যাম্বুলেন্স পাঠানো হবে, আদালত অপেক্ষা করবে। এই কথা শুনে ফিসফাস শুরু হল। এত গুরুত্ব? কিছু তো আছে। বিচারক হাতুড়ি বাজালেন না, কিন্তু তার কণ্ঠই যথেষ্ট ছিল। আদালতের কার্যক্রম স্থগিত হয়নি, কেবল সত্যকে ডাকা হচ্ছে।
অমন বুঝতে পারছিল না কি ঘটছে, শুধু জানত প্রথমবার কেউ তার কথা গুরুত্ব দিয়েছে। কিছুক্ষণ পর ইন্সপেক্টরকে আবার ডাকা হলো। তার হাঁটা আর আগের মতো দৃঢ় ছিল না। আপনি কি এই শিশুর মায়ের সঙ্গে যোগাযোগ করেছেন? না মাই লর্ড। আপনি কি জানার চেষ্টা করেছেন সে কোথায় থাকে? না। আপনি কি ভেবেছেন প্রমাণ ছাড়া মামলা দায়ের করা আইনের অপব্যবহার? ইন্সপেক্টর নীরব রইল। বিচারকের কণ্ঠ ভারী হয়ে উঠল। আপনার কি মনে হয় গরিব হওয়া অপরাধ? না মাই লর্ড। তাহলে এই মামলা কেন? ইন্সপেক্টরের নীরবতাই তার উত্তর হয়ে রইল। বিচারক নোট করলেন, আদালত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তারপর অমনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমার ভয় লাগছে? অমন সোজা বলল, হ্যাঁ। বিচারক কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভয় ভুল নয়, ভুল তখন যখন ভয়কে অস্ত্র বানানো হয়। তিনি পেশকারকে নির্দেশ দিলেন, রেকর্ডে উল্লেখ করা হোক অভিযুক্ত নাবালক এবং প্রাথমিকভাবে অভিযোগ অস্থির প্রতীয়মান। অমনের মনে প্রথমবার আশা জাগল, হয়তো আজ রাতেই বাড়ি ফিরতে পারবে। কিন্তু আসল ঝড় তখনও বাকি। প্রায় 1 ঘণ্টা পরে আদালতের বাইরে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা গেল। পেশকার দ্রুত ঢুকে বলল, মাই লর্ড, অভিযুক্তের মা এসে গেছেন। বিচারকের মুখ এক মুহূর্ত কেঁপে উঠল। তিনি নিজেকে সামলে বললেন, তাকে ভেতরে আনা হোক। দরজা খুলল। এক দুর্বল, ফ্যাকাশে হলুদ শাড়ি পরা নারী সহায়তায় হেঁটে ভেতরে এলেন। তার চোখ ক্লান্ত, কিন্তু ছেলেকে দেখেই জ্বলে উঠল। অমন! অমন ছুটে গেল, কিন্তু সিপাহী থামিয়ে দিল। নারী সামনে তাকালেন, আর বিচারকের দিকে চোখ পড়তেই তার পা থেমে গেল। মুখ ফ্যাকাশে, কণ্ঠ ভেঙে গেল। বিচারক দাঁড়িয়ে পড়লেন। পুরো আদালত স্তব্ধ। সীমা, তিনি খুব আস্তে বললেন, আমি। আর তখন কোনো সন্দেহ রইল না, বিচারক আর এই শিশু একই গল্পের 2টি বিচ্ছিন্ন পৃষ্ঠা। বাতাস যেন ভারী হয়ে উঠল। সামনে দাঁড়ানো সেই নারী সীমা শর্মা, একই নাম, একই মুখ, শুধু সময় সব কেড়ে নিয়েছে। বসুন, বিচারক বললেন, কণ্ঠ নিয়ন্ত্রিত, কিন্তু ভেতরের আলোর অস্পষ্ট। সীমা বসে পড়লেন। অমন তার পাশে দাঁড়িয়ে মায়ের শাড়ির আঁচল শক্ত করে ধরে আছে, যেন এই মুহূর্ত স্বপ্ন না হয়। বিচারক পেশকারের দিকে তাকিয়ে বললেন, রেকর্ডের জন্য অভিযুক্তের মায়ের বক্তব্য গ্রহণ করা যেতে পারে কি? জি, মাই লর্ড। বিচারক সীমার দিকে তাকালেন। সীমা, আপনি কি আমাকে চিনতে পারেন? সীমা চোখ নামিয়ে নিল। কয়েক মুহূর্ত পর ধীরে বলল, চিনি। আদালত কক্ষের নীরবতা আরও গভীর হয়ে উঠল। আমার ছেলে, কাঁপা গলায় সে বলল, অমন, 15 বছরের। বিচারক মাথা নাড়ালেন। আর তার বাবা? সীমা গভীর শ্বাস নিল। সেই শব্দগুলো যেন হাতুড়ির আঘাতের মতো পড়ল। কোনো শব্দ হলো না, কিন্তু তার প্রভাব সবাই অনুভব করল। বিচারক কয়েক সেকেন্ড চুপ রইলেন, তারপর বললেন, রেকর্ডে নথিভুক্ত করা হোক। নিজেকে সামলে নিয়ে তিনি আবার বললেন, সীমা, বলুন, আপনি এখানে পর্যন্ত কিভাবে এলেন? সীমার চোখ ভিজে উঠল। বছর কয়েক আগে, যখন আমি গর্ভবতী ছিলাম, আপনি প্রমোশনের জন্য অন্য শহরে যাচ্ছিলেন। আপনি বলেছিলেন মাত্র কয়েক মাসের কথা, কিন্তু সেই মাসগুলো বছর হয়ে গেল। আমি অপেক্ষা করে গেছি, ফোন বন্ধ হয়ে গেল, চিঠিগুলো ফিরে আসতে লাগল। বিচারকের আঙ্গুলগুলো একে অপরের সঙ্গে শক্ত হয়ে জড়িয়ে গেল। সীমা বলল, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার পৃথিবী তখন বড় হয়ে গিয়েছিল। আমার ছোট জীবন সেখানে আর মানাচ্ছিল না। বিচারকের কণ্ঠ প্রথমবার কেঁপে উঠল। আমি তো কখনো জানতামই না যে তোমার একটা সন্তান। সীমা সোজা তাকিয়ে বলল, কারণ আপনি জানতে চাননি। না রাগ, না অভিযোগ, শুধু ক্লান্তি। আদালতে বসে থাকা মানুষ বুঝে গিয়েছিল তারা কোনো রায়ের নয়, এক ভাঙা সম্পর্কের সাক্ষী। বিচারক অমনের দিকে তাকালেন। তোমার জানা ছিল? অমন মাথা নাড়াল। মা কখনো বলেনি, শুধু বলতো, বাবা ভালো মানুষ, কিন্তু জীবন আলাদা হয়ে গেছে। এটি শুনে বিচারকের চোখ ভিজে উঠল, তবু তিনি অশ্রু সামলালেন। হাতুড়ি তুলে বললেন, আদালতের আদেশ। এই মামলা প্রাথমিকভাবে মিথ্যা প্রতীয়মান হচ্ছে। অভিযুক্ত অমন কুমারকে অবিলম্বে সকল অভিযোগ থেকে মুক্তি দেওয়া হল। অমনের মায়ের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অমন প্রথমবার স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু বিচারকের কণ্ঠ তখনও থামেনি। এছাড়াও আদালতের নিকট প্রতীয়মান হয় যে পুলিশের পক্ষ থেকে এক নাবালকের ক্ষেত্রে আইনের অপব্যবহার হয়েছে। এ বিষয়ে পৃথক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিচারক আবার অমন ও সীমার দিকে তাকালেন।
আদালত স্থগিত হচ্ছে না, কিন্তু আজ একজন পিতাকে তার কর্তব্যের মুখোমুখি হতে হবে। এটি শুধু একটি মামলার সমাপ্তি নয়, এক নতুন অধ্যায়ের সূচনা ছিল। আদালত কক্ষের বাতাস বদলে গিয়েছিল। যারা কিছুক্ষণ আগে একটি সাধারণ চুরির মামলা দেখতে এসেছিল, তারা এখন আইনের আরেকটি মুখ দেখছিল। বিচারক হাতুড়ি আস্তে রাখলেন, কিন্তু কণ্ঠে কোনো কোমলতা ছিল না। ইন্সপেক্টর, সামনে আসুন। সে এগিয়ে এলো, আর তার পদক্ষেপে আগের সেই দম্ভ আর ছিল না। চোখ নিচু, যেন প্রথমবার বুঝেছে ইউনিফর্ম শুধু ক্ষমতা নয়, দায়িত্ব। বিচারক বললেন, আপনি কোনো প্রমাণ ছাড়াই এক নাবালকের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন। না শিশু কল্যাণ কমিটিকে জানিয়েছেন, না তার অভিভাবককে। জানেন কি এটি সরাসরি আইনের লঙ্ঘন? ইন্সপেক্টর ধীরে বলল, ভুল হয়ে গেছে মাইলর্ড। বিচারকের কণ্ঠ কঠোর হল। ভুল তখন হয় যখন উদ্দেশ্য পরিষ্কার থাকে। এখানে উদ্দেশ্য নিয়েই প্রশ্ন। আইনজীবীরা বুঝে গিয়েছিল এটি আর শুধু শৃঙ্খলা ভঙ্গের বিষয় নয়। বিচারক পেশকারকে নির্দেশ দিলেন, রেকর্ডে উল্লেখ করা হোক যে সংশ্লিষ্ট ইন্সপেক্টরের বিরুদ্ধে প্রাথমিকভাবে ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ গঠিত হয়। ইন্সপেক্টর মাথা তুলল, মাইলর্ড, আমার কেরিয়ার। বিচারক থামিয়ে দিলেন, যে শিশুর শৈশব আপনি পিষে দিতে চেয়েছিলেন, তার ভবিষ্যতের কি হবে? প্রশ্নটির কোনো উত্তর ছিল না। আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে উক্ত ইন্সপেক্টরকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হোক এবং বিভাগীয় তদন্ত শুরু করা হোক। আদালতে ফিসফাস ছড়িয়ে পড়ল, আজ দৃষ্টান্ত স্থাপন হবে। ইন্সপেক্টরের পৃথিবী সেখানেই ভেঙে পড়ল। সে বুঝল গরিবের নিরমতাকে দুর্বলতা ভাবা কত বড় ভুল। বিচারক আবার অমন ও সীমার দিকে তাকালেন। অমন, তোমাকে বাড়ি পাঠানো হচ্ছে, আজ নয়, এখনই। অমন মায়ের দিকে তাকালো, চোখে প্রশ্ন ছিল কিন্তু ভয় ছিল না। আর সীমা, আদালত নির্দেশ দেয় যে এই শিশুর পড়াশোনা ও চিকিৎসার দায়িত্ব জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ গ্রহণ করবে। সীমার চোখে অশ্রু গড়িয়ে পড়ল। মাইলর্ড, বিচারক আস্তে মাথা নাড়লেন, এটি দয়া নয়, এটি অধিকার। তারপর এলো সেই মুহূর্ত যা আইনের বইয়ে লেখা থাকে না। বিচারক কয়েক মিনিটের জন্য আদালত মুলতবি করলেন, আসন ছেড়ে নেমে এলেন এবং অমনের সামনে দাঁড়ালেন। অমন ভয় পেল, ভাবল হয়তো কিছু ভুল হয়েছে, কিন্তু বিচারক খুব ধীরে বললেন, তুমি চাইলে আমাকে একটি প্রশ্ন করতে পারো। অমন মায়ের দিকে তাকালো। সীমা মাথা নাড়ল, আপনি কি সত্যিই আমার বাবা? প্রশ্নটি ছিল সরল, না অভিযোগ, না আক্ষেপ। বিচারকের চোখ ভিজে উঠল। হ্যাঁ, এবং এই সত্য আমি অনেক দেরিতে স্বীকার করেছি। অমন চুপ রইল, তারপর ধীরে বলল, তাহলে আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিলেন? এই প্রশ্ন কোনো নথিতে লেখা হলো না, কিন্তু বিচারকের হৃদয়ে চিরকালের জন্য খোদাই হয়ে গেল। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, কারণ আমি দুর্বল ছিলাম, আর আজ তার মূল্য দিচ্ছি। অমন কিছু বলল না, শুধু মায়ের হাত শক্ত করে ধরল। আদালতের বাইরে মানুষ দাঁড়িয়েছিল, মিডিয়াও ছিল, কিন্তু সেই মুহূর্তে সেখানে না কোনো বিচারক, না কোনো অভিযুক্ত। ছিল শুধু একজন বাবা, যাকে এখন তার ছেলের অধিকার অর্জন করতে হবে। আদালতের কার্যক্রম শেষ হয়ে গিয়েছিল, তবু সেদিন কারো জন্য দিন শেষ হয়নি। বাইরে মিডিয়ার ভিড়, ক্যামেরা, মাইক, প্রশ্ন। মাইলর্ড, কিছু বলবেন? শিশুটি ন্যায় পেল, আপনার প্রতিক্রিয়া? বিচারক কোনো উত্তর দিলেন না। তিনি চুপচাপ সীমা ও অমনের সঙ্গে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। সেটিই ছিল তার সিদ্ধান্ত, কিছু কথা সংবাদপত্রের জন্য নয়। সরকারি গাড়িতে উঠতে গিয়ে অমন দ্বিধায় ছিল। জীবনে প্রথমবার এমন গাড়িতে উঠছে। সিট নরম ছিল, কিন্তু তার শরীর এখনও শক্ত হয়েছিল। অভ্যাস এত সহজে যায় না। সীমা নীরব ছিল, তার চোখ বাইরে রাস্তায় স্থির। সেই একই রাস্তা যেগুলো ধরে সে বছরের পর বছর একা হেঁটে জীবন টেনে নিয়ে গেছে। আজ সেই রাস্তাগুলো কিছুটা আলাদা লাগছিল। সহজ নয়, কিন্তু অন্তত আর সম্পূর্ণ অপরিচিতও নয়। বিচারক সামনের সিটে বসেছিলেন, আয়নায় মাঝে মাঝে অমনকে দেখছিলেন। প্রতিবারই কিছু বলতে ইচ্ছে করত, কিন্তু শব্দ পথ খুঁজে পেত না। বাড়ি পৌঁছে গাড়ি থামল। এটি বিচারকের সরকারি বাসভবন ছিল না, বরং ছোট একটি গেস্ট হাউস, ইচ্ছেকৃতভাবে বেছে নেওয়া। তিনি জানতেন হঠাৎ সবকিছু বদলে দেওয়া ঠিক হবে না। আজ এখানেই থাকব, বিচারক বললেন, কাল কথা বলবো, শান্তভাবে। অমন মাথা নাড়ল। তার ক্ষুধা লেগেছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল ক্লান্তি, না শরীরের, না শুধু মনের। রাতের খাবারে অমন খুব কম খেল। মা বাধা দিল না,
সে জানত তার ছেলে ভেতরে ভেতরে অনেক কিছু হজম করছে। ঘুমোতে যাওয়ার আগে বিচারক দরজায় থামলেন। অমন, কিছু দরকার হলে বলবে। অমন প্রথমবার সরাসরি তাকালো। আপনি কালও থাকবেন? বিচারক এক মুহূর্ত না ভেবে বললেন, হ্যাঁ। উত্তরটি ছোট ছিল, কিন্তু অমনের কাছে অনেক বড়। পরের সকাল সূর্য একটু দেরিতে উঠল, যেন শহরকেও নিজেকে সামলাতে সময় লাগছে। অমন ভোরেই জেগে উঠল। অভ্যাস ছিল, কাবার কুড়ানো বাচ্চারা দেরি করে ঘুমায় না। সে বাইরে লনের ঘাসে বসেছিল যখন বিচারক এলেন। না কোট, না ব্যান্ড, শুধু একটি সাধারণ শার্টে। এই রূপে অমন তাকে প্রথমবার দেখল। চা খাবে? বিচারক জিজ্ঞেস করলেন। অমন মাথা নাড়ল। দুজন নীরবে বসে রইল। চায়ের ভাব উঠতে থাকল। এই নীরবতা অস্বস্তিকর নয়, প্রয়োজনীয়। কিছুক্ষণ পর বিচারক বললেন, তুমি পড়তে চাইবে? অমন চমকে তাকালো। পড়তে? স্কুল? হ্যাঁ। অমন ধীরে বলল, আমি অক্ষর চিনি, মা শিখিয়েছে। বিচারক হালকা হাসলেন। তাহলে সেখান থেকেই শুরু করব। সেদিন বিচারক কোনো আদেশ দিলেন না, কোনো ভাষণও নয়, শুধু একটি ফাইল খুললেন এবং একজন বাবার মতো প্রথম দায়িত্ব তুলে নিলেন। সন্ধ্যায় তারা তিনজন ডাক্তারখানায় গেল। সীমার চিকিৎসা শুরু হলো। অমন দেখল বিচারক প্রতিটি প্রেসক্রিপশন যত্ন করে রাখছেন, যেন ভয় কিছু যেন বাদ না পড়ে। রাতে অমন প্রথমবার নিজেকে জিজ্ঞেস করল, জীবন কি শুধু লড়াইয়ের নাম? হয়তো শেখারও। সে রাতে সে শান্তিতে ঘুমালো। স্বপ্নে কাবার ছিল না, ছিল শুধু একটি স্কুলের ঘণ্টা, যা ভয় দেখায় না। 3 মাস কেটে গেল। সময় একই ছিল, কিন্তু সবকিছু আগের মতো রইল না। আদালত কক্ষে সেই একই চেয়ার, একই ফাইল, একই ভিড়। পার্থক্য শুধু এতটুকু, এবার মামলা কোনো শিশুর বিরুদ্ধে নয়, বরং ইউনিফর্মের বিরুদ্ধে। সেই ইন্সপেক্টর, সেই নাম, এবার অভিযুক্তের আসনে। বিভাগীয় তদন্ত শেষ। সিসিটিভি ফুটেজ, সাক্ষীদের বয়ান, থানার এন্ট্রি রেজিস্টার, সব একই সত্য বলেছে। চুরি হয়নি। মোবাইল দোকানের কাউন্টারের নিচে পড়ে পাওয়া গেছে, কিন্তু তার আগেই একটি শিশুকে অপরাধী বানানো হয়েছিল। বিচারক রায় পড়লেন। সংশ্লিষ্ট ইন্সপেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। একই সঙ্গে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, নাবালকের অধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফৌজদারি কার্যক্রম শুরু করা হচ্ছে। আদালতে কোনো করতালি পড়ল না। এটি বিজয় নয়, সতর্কবার্তা। ইন্সপেক্টরকে নিয়ে যাওয়া হলো। তার চোখে সেই একই ভয়, যা একদিন অমনের চোখে ছিল। পার্থক্য শুধু এবার ভয় সঠিক জায়গায় দাঁড়িয়ে। সেদিনই বিচারক আরেকটি আদেশ পাশ করলেন। অমনের ভর্তি সরকারি স্কুলে হয়ে গেছে। বই নতুন, কিন্তু ভয় পুরনো। প্রথম দিন যখন স্কুল বাস এলো, অমন কিছুক্ষণ দ্বিধায় দাঁড়ালো। মা তার কাঁধে হাত রাখল। যাও, এবার ফিরে আসবে। অমন বাসে উঠে জানালা দিয়ে বাইরে তাকালো। প্রথমবার অনুভব করল, রাস্তা শুধু কাজের জায়গা নয়, পথও বটে। বিচারক সেদিন কোর্টে দেরিতে পৌঁছালেন। চেয়ারে বসলেন, কিন্তু আজ সেই চেয়ার ভারী লাগলো না। হয়তো কিছু বোঝা তিনি নামিয়ে রেখেছিলেন। সন্ধ্যায় তিনি স্কুলে গেলেন। হঠাৎ নয়, নিঃশব্দে। অমন তাকে দেখে ঘাবড়ে গেল। বিচারক বললেন, দেখতে এসেছি, ভয় দেখাতে নয়। অমন ছোট্ট কিন্তু সত্যিকারের হাসি হাসল। কয়েক মাস পর অমন প্রথম পুরস্কার জিতল। দৌড়ে নয়, বক্তৃতায় নয়। সে একটি প্রবন্ধ লিখেছিল। ন্যায় কি? সে লিখেছিল, ন্যায় তখন হয় যখন কেউ আপনার কথা শোনে, যখন আপনাকে আগে থেকেই অপরাধী মনে করা হয় না, আর যখন ভুল করা মানুষ ক্ষমা নয়, দায়িত্ব নেয়। বিচারক প্রবন্ধটি দীর্ঘক্ষণ পড়লেন। সেই রাতে ডায়েরিতে লিখলেন, আমি একদিনের জন্য ভালো বিচারক হতে পারতাম, কিন্তু আমাকে সারা জীবনের জন্য ভালো বাবা হতে হবে। সীমার স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল। সে ছোট্ট সেলাইয়ের কাজ শুরু করেছে। আত্মনির্ভর হওয়ার জেদ এখন ভয়ের চেয়ে বড়। অমন মাঝে মাঝে কোর্টের বাইরে দাঁড়িয়ে ভেতরে তাকায়। সেই একই জায়গা যেখানে একদিন সে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিল। আজ সে জানে, ইনসাফ শুধু রায় নয়, কখনো কখনো তা দ্বিতীয় সুযোগ। শহরে আজও মানুষ এই গল্প বলে। কেউ বলে একটি শিশু ভাগ্যে বেঁচে গেছে, কেউ বলে একজন বিচারক নিজের ভুল ঠিক করেছেন। কিন্তু অমন জানে, সে শুধু বেঁচে যায়নি, তাকে দেখা হয়েছে। আর এই পার্থক্যই সবকিছু বদলে দেয়।